आ गया रे। चलो उठो। चलो? कहाँ चलो? हम नहीं जाएंगे। कलकत्ता में हम किसी को जानता पहचानता नहीं। अब फालतू वाला बात मत करो। प्रकाश जी का चिट्ठी है ना? ना, चलो गाँव लौट चलते हैं। अब डर किस बात का है? सरकार बोला ना पैसा देगी। अभी सब सोचने का टाइम नहीं है। चलो चुपचाप। नौरंगी भाई, अब तो तुम कलकत्ता आ गए हो। इसको देखो, समझो, तब बुझाएगा ऐसा शहर दुनिया संसार में नहीं है। आज शहर है कलकत्ता। बाकी जल्दी से जल्दी वो चटकल वाला आदमी का भी तो पता लगाना है। उसकी क्या चिंता है? चटकल कहीं भाग थोड़े जाएगा। कलकत्ता शहर में आया तो इसका जलवा देखो। স্বপ্ন, কবিতা, নাটক, প্যাশন, তারপর সিনেমা, তারপর কি গৌতম দা? খানিকটা পুনরাবৃত্তি বলতে পারো। বাঁচতে বাঁচতে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার জন্য বেঁচে থাকা। বাঁচার মধ্যে একটা স্বপ্ন থাকে। তবে আমি বলবো যে কলকাতা শহরে আমরা শৈশবে যেটা দেখেছি তা অবশ্যই অনেকটা বদলেছে। যে কোনো তৃতীয় বিশ্বের শহরের মতো প্রচুর বহুতল বাড়ি, প্রচুর মানুষজন, প্রচুর যানবাহন বেড়েছে, পলিউশন বেড়েছে। অবশ্যই কলকাতায় নিঃশ্বাস নেওয়াই মুশকিল, কিন্তু ওটা আমায় খুব ডিস্টার্ব করে না, কারণ এটা আমি মেনেই নিয়েছি। আমি কলকাতা কেন্দ্র করে যখন বেঁচে আছি এটাকে মেনে নিতে হবে। কিন্তু যেটা আমাকে পীড়া দেয় সেটা হচ্ছে কলকাতার মানসিকতা বদলে গেছে। ধরো, আমার মনে হয় যে একটা নৈতিক অধঃপতন শিক্ষিত সমাজের মধ্যে হয়েছে, মানবিক মূল্যবোধের একটা অবক্ষয় হয়েছে। এটা অবশ্য সারা পৃথিবী জুড়ে হয়েছে নানা কারণে। কিন্তু কলকাতা শহরে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষিত মধ্যবিত্ত বা শিক্ষিত শ্রেণী 50 দশক, 60 দশক বা 70 দশকেও প্রতিবেশীর প্রতি যতটা ছিলেন, মানে সচেতন ছিলেন, সেটা কমে আসছে। দেখো, খুন খারাপি রাহাজানি এগুলো তখনও ছিল, অন্য ফর্মে ছিল। এখন সেটা তার মানে চেহারাটা বদলে গেছে, অবস্থান পাল্টে গেছে। মানে কলকাতার মানুষের ভেতরের চেহারাটা আপনি বলছেন অনেক বেশি পাল্টে গেছে শিক্ষিত শ্রেণীর মধ্যে। আমি বলছি তার কারণ শিক্ষিত শ্রেণীর যে দায়িত্ব আমরা দেখেছি, খানিকটা বলতে পারো ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের জন্য হয়েছিল, যে একটা নতুন চেতনা, পূর্ব পশ্চিমের মিলন। এবং ফলে আমরা দেখেছি যে এই শ্রেণী তারা জাতীয়তাবাদী আন্দোলনে একটা বিরাট ভূমিকা পালন করেছেন, প্রগতিশীল আন্দোলনের ভূমিকা পালন করেছেন। এবং একটা দায়িত্ব ছিল যে পিছিয়ে থাকা যে মানুষজন, যে দারিদ্র ভারতবর্ষের, যে অশিক্ষা কুশিক্ষা, তার থেকে যদি পিছিয়ে পড়া মানুষকে টেনে তোলা যায়, একটা সেবার আদর্শ, এই নিয়ে কিন্তু হাজার হাজার শিক্ষিত বাঙালি বেরিয়ে পড়েছিলেন ভারতবর্ষের কোনায় কোনায়। এবং এর রেশ বহুদিন ছিল, আমার মনে হয় সেটা কেটে গেছে এখন। যেহেতু আমাদের রেনাসা বা নবজাগরণ সাধারণ মানুষের মধ্যে পৌঁছয়নি, অবশ্য পেছনে তো যদি আমরা অনেক বেশি বিশ্লেষণ করি দেখব একটা আর্থ সামাজিক একটা ভূমিকা রয়েছে। তার কারণ এখনকার যে বাজার অর্থনীতি, এটা মানুষকে খানিকটা স্বার্থপর করে দিয়েছে, যে আমি আমারটা, আমাকে বাঁচতে হবে, আমাকে ভালোভাবে বাঁচতে হবে। এবং ভালো বাঁচাটাও তো খানিকটা আপেক্ষিক, মানে বিপণন কেন্দ্রিক ভালোবাসা, বিপণন কেন্দ্রিক। তার কারণ আমাকে কতগুলো যেগুলো আধুনিক সমাজের উপকরণ বলে সেগুলো চট করে পেতে হবে। চট জলদি পেতে গেলে সেখানে আমরা দেখছি নানা রকমের অন্যায় পথ মানুষ নিতে বাধ্য হচ্ছেন। এবং অপরের কথা না ভেবে আমাকে কি করে রোজগার করতে হবে, একটু আমাকে কি করে একটু ভালো করে বাঁচতে হবে, আমার ছেলে মেয়েকে কি করে প্রতিযোগিতা আমি নামাবো। ফলে আমার কাছে এটা খুব ডিস্টার্বিং মনে হয়, এটা ইনএভিটেবল। এই বিপণন কেন্দ্রিক বেঁচে থাকার সব থেকে বড় উপমা কি টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া? না, এটা হচ্ছে একটা মাধ্যম। টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া বা তার আগে সিনেমাও ছিল, যে ভোগবাদী সমাজে
একটা স্বপ্ন দেখানোর প্রচেষ্টা করতেই হবে, কারণ যারা পণ্য উৎপাদন করছে তাদের পণ্য বিক্রি করতে হবে, বিক্রি করতে গেলে বিজ্ঞাপন করতে হবে, এবং সেই বিজ্ঞাপন মানুষকে আকৃষ্ট করে, মানুষের মানসিকতার মধ্যে ঢোকে যে এরকম আমার একটা, এটা যদি আমি পাই, এটা পেলে আমার জীবনটা বোধহয় আরো খুব সুন্দর হবে। এটা আসবেই, এটা অবশ্যই পশ্চিমী দুনিয়া থেকে এসছে, কিন্তু এটা তোমরা আর অ্যাভয়েড করতে পারবো না। এটা একেবারে সার্বজনীন হয়ে গেছে, সারা বিশ্ব জুড়েই এটা একই ব্যাপার। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এর প্রভাব একটু অন্যরকমের হয়েছে বটেই, তার কারণ আমরা তো প্রস্তুত ছিলাম না। আমাদের সাধারণ মানুষ কি প্রস্তুত ছিল এত কিছু কেনার জন্য? তার কি অর্থনৈতিক সে অবস্থান আছে? এবং এটা একটা দ্বন্দ্ব, আমার অর্থনৈতিক অবস্থান নেই অথচ আমাকে এটা কিনতে হবে, ফলে আমাকে নানা পথ আমাকে না, বার করতে আগে হবে। যেটা ছিল আপনার, যে টেলিভিশনের সার্ভাইভালের জন্য দরকার ছিল বিজ্ঞাপন, এখন কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টে গেছে। এখন যেন বিজ্ঞাপনের জন্যই টেলিভিশন এক্সিস্ট করছে। আজকে আপনি দেখবেন যে একটা সার্টেন এজ গ্রুপের মধ্যে, একটা বিশিষ্ট এজ গ্রুপের মধ্যে এদের কিন্তু যখন অনুষ্ঠান চলে বা কোনো কিছু ছবি চলে তার প্রতি আকর্ষণ থাকে না, আকর্ষণ থাকে শুধু বিজ্ঞাপনের প্রতি। এইটার থেকে আমাদের পুরো চোখে দেখা, কানে শোনার দৃষ্টিভঙ্গি কি পাল্টে যাচ্ছে না? একটা শ্রেণীর মধ্যে অবশ্যই পাল্টাচ্ছে, এবং তার ফলাফল হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আরো নিচু স্তরে যে মানুষজন রয়েছেন অর্থনৈতিক দিক থেকে সেখানে পৌঁছে যাচ্ছে। এটা হবেই, এটা কিছু করার নেই। কিন্তু পাশাপাশি যদি একটা এনলাইটেনমেন্ট থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় এর ইম্প্যাক্ট এত জোরদার হতো না। ধরো আমি 19th সেঞ্চুরির কথা বলছি, 19th সেঞ্চুরি কেন ফিরে যাচ্ছি, এই যে ধরো নতুন যে 19th সেঞ্চুরিতে ব্রিটিশরা আসার পর তাদের তাবেদার একটা বাবু শ্রেণী তৈরি হয়েছিল, তারা তো তাদের সমস্ত অর্থ পেতেন গ্রাম থেকে। পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের যে ফলাফল হয়েছিল, গ্রাম থেকে সমস্ত টাকাটা আসতো, বাবুরা ফুর্তি করতেন কলকাতায়, পায়রা ওড়াতেন, প্রচুর মদ্যপান করতেন, সাহেবদের এন্টারটেইন করতেন। এক ধরনের বাবু শ্রেণীর পাশাপাশি আমরা দেখেছি যে একটা নবচেতনার সৃষ্টি হয়েছিল, নতুন একটা আইডিয়ালিজমের সৃষ্টি হয়েছিল, আদর্শের সৃষ্টি হয়েছিল। সেখানে শুধুমাত্র ভারতীয়রা নয়, স্যার উইলিয়াম জোন্স, ডিরোজিও আমাদের শিখিয়েছিলেন কী করে পড়াতে হয়। এরকম একটা ব্যাপার। আমার মনে হয় যে সেই চেতনাটা পাশাপাশি নেই বলেই, বা সেটা ভীষণভাবে ডিক্লাইন করেছে বলেই এইগুলোর প্রতি সাধারণ বা অল্প বয়সী ছেলে মেয়েদের আকর্ষণ আরও বেশি। হয়তো ধরুন নবজাগরণের যা কিছু এফেক্ট সেটা শহর কেন্দ্রিক জীবনে ঘটেছিল, কিন্তু গ্রামগুলো অনেক ইনসুলেটেড ছিল। এখনকার এই গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন, গ্রামে গ্রামে পৌঁছে গেছে। আজকে আপনার এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে বিশেষ করে টেলিভিশন নির্মাতারা একদম গ্রামের সাধারণ দর্শকের মধ্যে পৌঁছে গেছেন। কাজেই টেলিভিশন তাদের জীবনেও এখন একটা খুব বড় পরিবর্তন আনছে। কিন্তু তারা যে সত্যিটা দেখছে টেলিভিশনে, সেটা কি সর্বৈব সত্য? না, একেবারেই নয়। তার কারণ হচ্ছে যে টেলিভিশনের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব টেলিভিশন পালন করেনি। এখানে অনেক কটা কারণ আছে, অনেক কারণ আছে। তার কারণ যে যে ধরনের টেলিভিশন প্রডিউসাররা প্রোগ্রাম করেছেন, সেটা পৌরাণিক কাহিনী বা আমাদের পুরনো মহাকাব্য থেকেই হোক, তাতে শুধুমাত্র একটা নাটক, একটা উপরিভাগ তৈরি করা হয়েছে। তার সঙ্গে যে মানুষের জীবনের যোগাযোগ, মহাকাব্য আমাদের রামায়ণ মহাভারত তো একদিনে তৈরি হয়নি, বা এই বিরাট ভারতবর্ষে মহাভারতকে দেখারও নানা দিক রয়েছে। মানে আমরা যেটা হয়তো টেলিভিশনে দেখেছি রাংতাই মোড়া একটা মহাভারত বা রাংতাই মোড়া রামায়ণ, কিন্তু আমাদের রামায়ণ মহাভারতের মানুষের জীবনের সঙ্গে যেটা সম্পৃক্ত তা নয়। এছাড়াও আমরা যে টেলিভিশন বা সিনেমায়, এই হিন্দি সিনেমা বা সোকল ব্যবসায়িক সিনেমায় যে ধরনের বাস্তব দেখি, তার সঙ্গে ভারতীয় জীবন এবং সংস্কৃতির খুব একটা সম্পর্ক নেই। হয়তো উপাদানগুলো সেখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু সত্যিকারের সম্পর্ক নেই। যেরকম আমরা যদি সোভিয়েত রাশিয়ার বা ভেঙে যাওয়ার পুরনো দিনের রাশিয়ার যে জায়গাগুলো, উজবেকিস্তান, কিরগিস্তান, এই অঞ্চলের কিছু সিনেমা দেখি, তাহলে দেখব যে সেখানে তারা তাদের যে লোক সংস্কৃতিকে ব্যবহার করেছে। আমাদের এখানে লোক সংস্কৃতিকে সরাসরি ব্যবহার না করে তার থেকে কিছু উপাদান নিয়ে আমরা নিজেদের মতো সাজিয়ে নিয়েছি। তার কারণ একটা ফর্মুলা যেটা সর্বভারতীয় হতে পারে। আপনি ধরুন এত ছবি করেছেন, আপনি কি সব মানুষের জীবন আপনার ছবিতে ছুঁতে পেরেছেন? এটা কখনোই সম্ভব নয়। মানে এটা বিরাট জনসমাজ, বিভিন্ন শ্রেণী, তাদের মানসিকতা,
তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, একে ছোঁয়া এক জীবনে সম্ভব নয়, এ অসম্ভব ব্যাপার। আমি যেটা চেষ্টা করেছি যে আমার নিজের যে অবস্থান উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অবস্থানের বাইরে, ছেলেবেলা থেকে যখন প্রথম চোখ খুললো যে গ্রামে গঞ্জে প্রচুর মানুষ বাস করে, যে সমস্ত শ্রমজীবী মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, মানে আমার সামাজিক অবস্থানের জন্য তাদের সঙ্গে মিশে দেখেছি যে এরাই কিন্তু সমাজটাকে চালায়। আমরা কিন্তু তাদের ওপর আমাদের পলিসিকে চাপিয়ে দিই। তার কারণ শিক্ষিত শ্রেণী রয়েছেন রাজনীতিতে, তারাই রয়েছেন শাসক, মানে তারাই কিন্তু প্রশাসনে রয়েছেন, তারাই কিন্তু মিডিয়া কন্ট্রোল করেন, তারাই সাংস্কৃতিক পান্ডা। ফলে আমরা কিন্তু আমাদের সংস্কৃতি বা আমাদের ধ্যান ধারণা অসংখ্য মানুষের উপর চাপিয়ে দিচ্ছি। এখন তাদেরও তো একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, দৃষ্টিকোণ রয়েছে, সেগুলোকে একটু ভেবে দেখার ব্যাপার আছে। এবং আমার মনে হয় যে সেটা যদি আমরা দেখতে পারি, আমি চেষ্টা করেছি আমার ছবিতে খানিকটা। माचिस में कहाँ है? ये चूड़ी काहे निकाल दे तू? कितना सुंदर लगे। हट, मत चला हमको। जब सजती है तो कितना खूबसूरत लगती है, कैसा टुंग टांग आवाज निकलता है। अरे अल्लाह का करम। काहे इतना खूबसूरत है रे? এই স্তরের যে মানুষ, যাদের ডিসপোজেসড বলা হয় বা যারা সত্যিকারের আনপ্রিভিলেজড, তাদের কথা বলার, তাদের কথা মানে তাদের জীবনে, প্রত্যেকে যে জীবনে একটা গল্প থাকে, তাদের গল্প কখনো কখনো গল্পের মাধ্যমে, কাহিনী চিত্রের মধ্যে দিয়ে, কখনো কখনো তথ্যচিত্রের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি। এর ফলে আমার নিজের অভিজ্ঞতা বেড়েছে জীবনে, যে শুধুমাত্র আমার গণ্ডির বাইরে আরো অসংখ্য গণ্ডি রয়েছে, এবং সেই গণ্ডিটা বাড়তে 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 বিশাল আয়তনের একটা জনসমাজ। চেষ্টা করেছি তাদের কথা বলার, কিন্তু আমার মনে হয় যে আমার শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব, যে পরিবর্তন, সেটা বলারও সময় এসছে, বা মুখোমুখি বসার সময় এসছে। যে আমি আমার পাশে যে লোকটি কাজ করে যায়, যে ধরুন আমাদের বাড়িতে যে ঠিকেজি কাজ করে যায়, বা আমি বাজারে গিয়ে যে জিনিসপত্র পাই, অসংখ্য মানুষ গ্রাম থেকে জিনিস উজাড় করে আমাদের বাজারে আসে, শহরে আমরা বসে সেগুলো কিনি। এদের সঙ্গে একটু একটা যোগাযোগের ব্যবস্থা করতে হবে। আমরা গেলে ওদের সুবিধা হয়, আমাদেরও দুটো পয়সা হয়। দেশে তো সব সময় কাজকর্ম হয় না, বাচ্চা কাচ্চা আছে, তাদের কষ্টের জন্য যাই। বলি শোন বাবা, মাঠের জমি 3-4 বিঘে জমি বন্ধক দিয়েছি রে বাবা, দিয়ে মাঠে শ্যালো বসিয়েছিলাম, দ্বিতীয় চাষ করবো বলে এইসব ছেলেপুলে বড় হয়ে গেছে, খাবে কি? ক বিঘে মাঠের জমি। ধরুন যারা পতিতাবৃত্তি করে, তাদের জীবন, একটা মধ্যবিত্ত কিন্তু তাদের অভ্যন্তরীণ জীবন সম্পর্কে একেবারে বাকি জানে না। তাদের আমার নাম হচ্ছে শিখা দাস, আমি একজন যৌনকর্মী এবং যৌনকর্মী মেয়ে, বা সোনাগাছিতেই আমার জন্ম। তুমি যেটা বললে পতিতাদের সম্পর্কে আমাদের কি ধারণা? ও বেশ্যা, সমাজের একদম নিকৃষ্টতম মানুষেরা বা শ্রেণী। কিন্তু পতিতারা তো মানে সমাজের আদি কাল থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিছু না, মানুষের ডিফর্মিটি, বেটে লোক যারা, বামন যারা, তাদের দেখে আমরা হাসি। তাদের একমাত্র ভূমিকা হচ্ছে ভাঁড়ের, সার্কাসে বা সিনেমায়, কিন্তু তাদেরও তো অভ্যন্তরীণ জীবন, তাদের মানসিকতা কি? আপনি ছোট মানুষ বলে আপনার মনে কোনো কষ্ট নেই? কোনো কষ্ট নেই দাদা, কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই, আমি একা ট্রেনে যাই, যাওয়া আসা সব সময় করি, বাড়ি ঘর। আপনার বউয়ের সঙ্গে ভালোবাসা করতে অসুবিধা হয় না? না, খুব ভালোবাসি। হ্যাঁ, খুব ভালো। সেক্স লাইফে কোনো প্রবলেম হয় না? কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আপনার মনে হয় না যে আপনি লম্বা হলে বেটার হতো? সেটা তো হয়, কিন্তু তাও আমার প্রবলেম নেই। মনস্তাত্ত্বিক দিকটা তো নিম্নবর্গ বা উচ্চবর্গ বলে তো আলাদা হতে পারে না। তাদের সামাজিক অবস্থানের জন্য তার কতগুলো উপকরণ আলাদা হতে পারে, বা তাদের মনস্তাত্ত্বিক যে সমস্যা আলাদা হতে পারে, কিন্তু মনস্তত্ত্ব তো মানুষের বায়োলজিক্যাল ব্যাপার।
বিভিন্ন মানুষের সঙ্গে একটা তর্ক বিতর্ক করতে পারি, যে ধরা যাক একদল মানুষ একটা জিনিসে বিশ্বাস করে, একদল মানুষ বিশ্বাস করে না। ধরুন হাত দেখা, ফর ইনস্ট্যান্স, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে, কেউ করে না, কেউ করে না, কেউ হাত ভর্তি আংটি পরে, কেউ পরে না। ফলে যে বিশ্বাস করছে তারও একটা নিজস্ব ধ্যান ধারণা থেকে করছেন, এবং তার নিশ্চয় একটা যুক্তি আছে আমি কেন বিশ্বাস করব, কারণ মানুষ যুক্তি ছাড়া থাকতে পারে না। তার বিশ্বাসের মধ্যে কিন্তু যুক্তি রয়েছে, আর যে অবিশ্বাস করছেন তারও একটা প্রখর যুক্তি রয়েছে। স্পেসিফিক বলতে আপনার যে ভাগ্য রেখা আছে, আফটার 40 you will rise to a very high position due to this এই শুক্র। আর এই শুক্রটা একটা স্পেসিফিক বলছি, you will own a car, আপনি নিজস্ব একটা গাড়ি করবেন, you will have a car, you will have a car, you will have a car, and that is after 35 এর পরে, 35-36 এর পরে আমাদের এই অ্যালিসমেন্ট এখানে যে একটা ভাগ্য রেখাটা সেখানে স্টপ হয়, তো তারপর দিস ইজ দেয়ার। আচ্ছা, রত্নের বদলে কবজ দিচ্ছেন, আমি একটা কথা বলছি, আপনি রত্ন দিচ্ছেন। এক মিনিট, আপনাদের কবজে কাজ হয়? আপনার রত্নে কাজ হয়? কাজ হচ্ছে। আচ্ছা, আমি জানতে চাইছি, আপনি বলতে চাইছিলেন আপনি কি খালি মনে করেন যে, কারণ অনেক জ্যোতিষীরা মনে করেন এর সঙ্গে পূর্বজন্মের কর্মফলটাও যুক্ত হয়। এই যে ধরুন যারা এই নৌকোতে জলের মধ্যে জীবনযাপন করছে, এদের জীবনের সম্পর্কে মধ্যবিত্ত সমাজ ফর ইনস্ট্যান্স কিছুই জানে না, কিন্তু এদের জীবনের মধ্যেও অনেক আকর্ষণীয় ঘটনা থাকতে পারে। জানে একটা রোমান্টিক ধারণা রয়েছে, একটা খানিকটা যেটা বইয়ে পড়ে বা উপন্যাসে সাহিত্যে পড়ে নিশ্চয় ধারণা রয়েছে। তবে আমি যেটা বললাম যে মধ্যবিত্ত সমাজ সরে আসছে নিম্নবর্গের মানুষের কাছ থেকে। যদি চলমান জীবনের গল্প আমরা বলি এবং সেখানে সাধারণ মানুষকে আনতে হবে, সাধারণ মানুষকে যদি আমরা আনতে পারি তাহলে তার সঙ্গে যে ক্রিয়া প্রক্রিয়া হবে দর্শকের, সেটা আমার কাছে মনে হয় খুবই মনোগ্রাহী হতে পারে। সেটা রাজনৈতিক প্রেক্ষিতে হতে পারে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত মানুষকে যারা উজ্জীবিত করছেন, তাদের নিয়ে যারা কাজ করছেন, তাদের গল্প আমরা বলতে পারি, তাদের এক জায়গায় আমরা আনতে পারি। আমার মনে হয় যে এই মানুষগুলোর কথা যদি আমরা বলতে পারি, তারা কেন কাজ করছেন, কেন গ্রামে চলে গেছেন, কেন সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তাহলে আমার মনে হয় যে এটা মানুষকে উদ্বুদ্ধ করবে। তুষারবাবু 1967 সাল অবধি সক্রিয় রাজনীতি করেছেন, তারপর উনি চলে যান রাঙাবেলিয়ায় গ্রাম সেবার জন্য। ওনাকে আমার একটা প্রশ্ন, আপনি যখন রাজনীতি করতে এসেছিলেন তখনও তো মানুষের সেবার জন্য, পরবর্তীকালে আপনি সমাজকর্মী হিসেবে সেবা করেছেন। রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের সেবা আর সমাজকর্মী হিসেবে সেবার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন আপনি? পার্থক্য মানে ধরুন উদ্দেশ্যের দিক থেকে যে খুব একটা পার্থক্য ছিল তা নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে রাজনীতির কতগুলি বাধ্যবাধকতা আছে, কতগুলি শৃঙ্খলার ব্যাপার আছে, যা আপনি অনেক সময় স্বাধীনভাবে চিন্তা করার ব্যাপারটা আপনার একটা সংকুচিত হয়ে থাকে। আপনি যদি গ্রামে একটা গ্রাম সেবা করবো বলে তো যাইনি, জানতেই গিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে যে কোনো একটা কাজ শুরু করার পেছনে বা কাজ করে যাওয়ার পেছনে যদি এই চিন্তাটা কাজ না করে যে আমি কিছু করে দিতে এসছি, তাহলে কিন্তু কাজটা করা যায় না। আর যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা থাকবে প্রতি সপ্তাহে একই সময়। আমরা ফিরে আসব নানা ধরনের মানুষজনকে নিয়ে আপনাদের সামনে, তাদের সঙ্গে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। আমার মনে হয় সেটা মনোগ্রাহী হবে এবং সঙ্গে সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা আমরা খানিকটা পালন করব। আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব মানুষের অন্তরের জীবন, তার বাইরের জীবন, তার কর্মের জীবন, তার মননের জীবন, সবকিছু গৌতম ঘোষের সঙ্গে প্রতি সপ্তাহে আলফা টিভি বাংলায় দেখতে ভুলবেন না। অন্য ভুবন।